সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের তছনছ হয়ে গেছিল শেখ হাসিনার শোষণের ভিত। ৩৬ দিনেই অবসান ঘটে আওয়ামী দুঃশাসনের, কিন্তু প্রাণ দিতে হয় ১৪০০ তরতাজা মানুষকে। এই রক্তদানের উদ্দেশ্য ছিল বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার। লক্ষ্য অর্জনের দায়িত্ব পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর। সেই সরকার কতটা সফল হয়েছে রক্তস্নাত সেই জন আকাঙ্ক্ষা পূরণে? জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সাফল্য ব্যর্থতার বিশ্লেষণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় জুলাই অভ্যুত্থান, পাওয়া না পাওয়া। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাহারুল ইসলাম খান, প্রফেসর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক, এবং নুসরাত তাবাসসুম, সংসদ সদস্য, এনসিপি। আপনার তিনজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি নুসরাত তাবাসসুম, আপনাকে দিয়ে শুরু করি। আপনি তখন আমি যে কথাটা বলছিলাম তখন একবার সামনের সারির একজন সৈনিক ছিলেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেই সময় ফ্যাসিবাদী একটা সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম, সেই জন আকাঙ্ক্ষা, সেই মানুষের যে ছিল, প্রত্যাশা ছিল, সেটা কতটুকু আমরা পূরণ করতে পেরেছি? ধন্যবাদ। আজকে ১লা জুলাই। আমি আমার বক্তব্য শুরু করার আগে জুলাইয়ের শহীদ যারা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি, এবং একই সাথে স্বৈরাচারের বিরুদ্ধে তখন যারা যারা রাজপথে ছিল তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাইয়ের পাওয়া না পাওয়া কতখানি সেটা নিয়ে বলতে হলে আসলে এটা বলতে হবে যে জুলাইতে আমরা আসলে কি চেয়েছিলাম আন্দোলনের সময়টা। জুলাইয়ের অনেকগুলো ধাপ আছে, এটা তো আসলে প্রথম দিনেই হয়ে যায়নি। আর এত বড় একটি জন আন্দোলন, এটা ওই কম্পিউটারের সামনে বসে পরিকল্পনা করে করার জিনিসও নয়। জুলাইতে সারা দেশ থেকে মানুষ নেমে এসেছিল। সেখানে আমরা যারা সমন্বয়ক ছিলাম, কিংবা আমরা যারা ঢাকার মধ্যস্থলে ছিলাম, কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শিক্ষার্থীরা যারা নেতৃত্ব দিচ্ছিল, তারা যেটা ভাবছিল সেটার সাথে সেই সমস্ত বস্তিবাসীরা, সেই সমস্ত অভিভাবকরা, কিংবা লং মার্চের ডাকে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা সেদিন পায়ে হেঁটে, গাড়ি বদলে, অসংখ্য বাধা পেরিয়ে, তখন পদে পদে ওখানে চেকপোস্ট বসিয়ে রেখেছে হাসিনার সরকার, এইটা পার হয়ে যারা তখন ঢাকার উদ্দেশ্যে আসছিল, তারা যা চেয়েছিলেন এইটা তো আসলে হিসাব করাটা খুব মুশকিল। এইটার মেজারমেন্ট করা, এই সার্ভেটা করা খুব কঠিন। কিন্তু এর মধ্যে থেকেও যেটা বলা যায় সেটা হচ্ছে জুলাইয়ের সকলেরই একটা চাহিদা ছিল যে আমরা কি চাই না, কি চাই সেটা হয়তো অনেকের কাছেই আলাদা, কিন্তু কি চাই না সেটা এক ছিল। সেটা ছিল আমরা আর এই দুঃশাসনটা চাই না। এই একটি ন্যায়ের ওপরে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল বিধায় জুলাই আন্দোলনটা সফল হয়েছিল। তো আমরা যা চাই না সেটা তো পেয়েছি, আর যা চেয়েছিলাম সেটা যেহেতু অনেকের কাছে অনেক ভিন্ন ভিন্ন, এইখানটাতে আসলে ওই পাওয়া না পাওয়ার হিসাবটা একটু অন্যরকম হবে। তবে আমার কাছে মনে হয় যে এই সব কিছু পাওয়া না পাওয়া, কারোর হয়তো কিছু ক্ষোভ আছে একেবারেই ব্যক্তিগত পেশনা থেকে যারা নেমেছিল, কিংবা যারা বৃহত্তর স্বার্থে নেমেছিল, রাজনৈতিক দলের অংশ যারা, তারা নিজের দলের কথা চিন্তা করে হয়তো নেমেছে, নিজের দলের ওপরে হাসিনার যে অত্যাচার সেগুলো কল্পনা করে নেমেছে। সেই ছেলেটা হয়তো নেমেছে যার বাবা গুম হয়েছে, সেই মেয়েটা হয়তো নেমেছে যে তার চোখের সামনে তার ভাইকে বা তার বাবাকে লোকাল পাতি নেতাদের কাছে অপমানিত হতে দেখেছে। এরকম অনেকেরই অনেক ধরনের অনেক চাওয়া ছিল, অনেক ধরনের তাড়না ছিল। আমার কাছে মনে হয় তারপরেও সব কিছু মিলিয়ে জুলাইকে সফল বলতে 2 বছর পরে এসে আমার খুব একটা দ্বিধা নেই, কারণ সকলের সব আশা হয়তো সেইভাবে পূরণ হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় ঘটনা। আমি আসলে দেশের মানুষের সাথে গত বছর আমাদের পদযাত্রায় গিয়েছিলাম। মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে, অনেক অভিযোগ আছে, কিন্তু আমি সাধারণ মানুষকে কখনো বলতে শুনি নাই যে তারা হতাশ বা তারা পুরোপুরি অসন্তুষ্ট, তারা কিছুই পায়নি। সকলের কথাই হচ্ছে আমরা আরও একটু চেয়েছিলাম বা আমরা এমনভাবে চেয়েছিলাম, কিন্তু যা হয়েছে, যা পাওয়া গেছে, হাসিনা বাংলাদেশ থেকে হাসিনার যে নামগন্ধ বিতরণ হওয়া, এই যে একটা বিতরণ হওয়া, এই যে বিষয়টা, এইটা সকলের জন্য বেশ আনন্দের।
তো আমি আসলে সফল বলতে চাই। আচ্ছা, ধন্যবাদ। দিবু ভাই, আপনি তো তখন খুব সক্রিয় ছিলেন এবং আপনার ভিডিও তখন সবাই দেখার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করত। আপনি যে আকাঙ্ক্ষা নিয়ে তখন এসব কাজ করেছিলেন, আপনার কাছে কি মনে হয় যে আপনার সেই আকাঙ্ক্ষার কতটুকু পূরণ করতে পেরেছে এই রাজনৈতিক দলগুলো কিংবা ইন্টারিম? তো এটা তো একদম সুস্পষ্ট, আমি বলবো একটা বিশ্বাসঘাতকতা করছে। এবং আজকে এই যে জটিলতা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মধ্যে জটিলতা তৈরি হয়েছে 18 মাসে ডক্টর ইউনূসের কারণে। এটা হাসিনার পতন হয়েছে, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে, নির্বাচিত পার্লামেন্ট আজকের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। আউট অফ পার্লামেন্ট যে সমস্ত নাটক মঞ্চস্থ হয়েছে সেগুলি বরং পিছিয়ে দিয়েছে। এছাড়া এইটার আরও আজকের সফলতা, আজকে ধরেন আজকে টেলিভিশনের ক্যামেরা যখন নাকি সংসদে দিকে হয়, তখন আমি কয়েকটা চিত্র দেখি। একদিকে যখন দেখি যে তাদের গেট আপ, মেকআপ, ড্রেস আপ, এটা মনে হয় একটা ডেমোক্রেটিক একটা সোসাইটির রূপ, যেটার জন্য বাংলাদেশ। আরেকদিকে দেখি যে একদম মানে একটা চেহারা দাড়ি টুপিতে ভরা। আরেকটা যদি চিত্র আমার কাছে থাকতো আমি পরিপূর্ণ হতাম। যারা দাড়ি টুপিতে না, আমি বলছি যে এটা মনে হয় যেন আরেকটা চিত্র, যেটা মনে হয় যেন ইসলামিক একটা, কিন্তু আমার তো ডেমোক্রেসি, গণতান্ত্রিক রূপটা তারও তো একটা ড্রেস আপ থাকে, ওইটা দেখলে আমি আরো বেশি ভালো লাগতো। আচ্ছা, তো কিন্তু তার মাঝখানে যদি আর একটা অংশ যদি দেখতাম, 3টা অংশ ভালো লাগতো, তাহলে মনে হতো আমার আরেকটা অংশ কোনটা? সেটা হচ্ছে এই যে তরুণদের মুখগুলো যদি অন্তত তারা 40-50টা যদি থাকতো, বিএনপির আসনটা যদি কমতো আর জামাতের আসনটা কমতো, তাদেরটা যদি বাড়তো, ভালো লাগতো। এটা আমার আকাঙ্ক্ষার কথা বলি, একদম নিউট্রাল পজিশন থেকে। তাহলে এটা বাড়বে কিভাবে? তাদের তো আর কোনোভাবে আমরা আটকাইনি। মানে আমি সেটা হয়েছে এই কারণে, ওই যে যদি পরপরই নির্বাচনটা হতো তখন ইমেজ থাকতো, তখন এতো। কারণ সময় যত গড়াইছে তখন এই আমলাতন্ত্রের ফাঁদে পড়ে এই তরুণদের বিভিন্ন জায়গায় জায়গায় তখন তাদের আকাঙ্ক্ষা, কেউ কোটি টাকার নিচে চাঁদা কথা চিন্তা করে না, এইরকম একটা পর্যায়ে চলে যাচ্ছিল ইউনূস সরকারের ব্যর্থতার কারণে। কারণ রাজনৈতিক সরকার ছাড়া দেশ শাসন করা খুব কঠিন। কিন্তু সেই জিনিসটাকে কেন প্রলম্বিত করার চেষ্টা করলো, পরে বুঝলো বটে, তখন দৌড়ায় চলে গেল সে লন্ডনে। কিন্তু এটা আগেই বোঝা উচিত ছিল, যেটা সুশীলা কার্কি নেপালে বুঝলো, যখন নাকি ছাত্ররা বললো এই সংস্কার করতে হবে, ওই সংস্কার করতে, বললো বাবা আমি এগুলি বুঝি না, আমি প্রধান বিচারপতির পদে থেকেও আমি এগুলি জটিল জিনিস তোমাদের এগুলি বুঝি না, ওইগুলি পার্লামেন্টে তোমরা যাও, পার্লামেন্টে করো। তো এটা সুশীলা কার্কি বুঝতে পারছে, কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারেনি। বুঝতে না পারার কারণে পার্লামেন্ট নিয়ে আমি হ্যাপি, কিন্তু পার্লামেন্টের ওই যে আমি 3টা অংশ যদি আমি খুব, কারণ ওনাদের যে এনসিপি যারা আছে তারা ওই যে ইসলামিক ড্রেসের পোশাকের ভেতরে ঢুকে গেছে, যার ফলে আমি আলাদা করতে পারি না। আপনার আকাঙ্ক্ষা ছিল তারা স্বতন্ত্রভাবে, এক্স্যাক্টলি আলাদা একটা ইয়ে থাকবে, এবং এটাই পরবর্তীতে তারা লিড করবে, তারা ক্ষমতায় আসবে। কারণ আমরা সবসময় প্রচলিত রাজনীতি দেখতে দেখতে আমরা হতাশ, ক্লান্ত। এই বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এর বাইরে যদি একটা তরুণদের মুখ এসে যদি আসতে পারতো, সেটা ভালো লাগতো। আমার এটা ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথা, সেই জায়গায় হতাশ। কিন্তু তারপরেও দেরিতে হলেও তারেক রহমান সেই জায়গাটা পূরণ করছে, খুব বোল্ডলি পূরণ করছে। কারণ তারও যেই ধরেন তার যেই কন্ট্রিবিউশন, তার যেই গত 3-4 মাসে আমি দেখছি যে অ্যাক্টিভিটিসগুলোর মধ্য দিয়ে, আজকে দেখেন, আজকে একটা ঘটনা আমি বলি যে এটাই তো আকাঙ্ক্ষা, যে আজকে ঢাকা 15 জামাতের আমিরের নির্বাচনী এলাকায় আজকে সকাল থেকে জামাতের আমির, তার পাশে স্থানীয় সরকার মন্ত্রী এবং হচ্ছে উত্তরার প্রশাসক মিলে 4-5টা এলাকা তারা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী এবং প্রশাসক যে যেখানে যেখানে নিয়ে গেছে বিরোধী দলের নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেখানে গেছে, সেই এলাকার উন্নয়ন, সেখানে সমস্যাগুলো দেখছে, কোথায় কোথায় পাম্প বসবে, পানির পাম্প বসবে, অর্থাৎ সেখানে যে পানির সংকট, গ্যাসের সংকট নিরসন করা, তারপরে সেখানে মাদক দূর করা এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এই যে নির্দেশনাটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে যে
বিরোধী দলের নেতার এলাকায় সরকারের মন্ত্রী প্রশাসক যে হাজির হয়েছে এবং পুরো টিম নিয়ে তারা আজকে করছে। শাহরুল আলম বিরোধী দলকে প্রশংসা করে বলছে এরকম বিরোধী দল আমরা এর আগে দেখিনি। এক্স্যাক্টলি, এবং বিরোধী দলের নেতাও বলছে যে প্রধানমন্ত্রীর কাছে আমি যা চেয়েছিলাম তা আমি পেয়েছি, এই কথাটা বলছে। তা এটাই তো হচ্ছে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা তো এটাই, যে বিরোধিতা হবে নানান ইস্যু নিয়ে, কিন্তু তার মানে এই না যে সেখানে শত্রুতা থাকবে, সেখানে এক ধরনের অন্য পক্ষকে, বিরোধী পক্ষকে নির্মূল করা হবে। এই যে আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা। সুতরাং জুলাইয়ের আকাঙ্ক্ষার যেই পতাকাটা আমি মনে করি যে এটা তারেক রহমান বহন করছেন এবং তার পেছনে ওনারা তারপরে জামাত এবং সাধারণ মানুষ সমর্থন করছে। কিন্তু আমি বলছিলাম যে এটা আরও ভালো হতে পারতো, মানে আমার এটা চাওয়াটা ছিল যে এইটা 18 মাসের মাথায় না, নির্বাচনটা না হয়ে এইটা 3 মাস বা 6 মাসের মাথায় যদি হইতো, তাহলে আমরা অনেকগুলো এই যে জটিলতা, এখন ওই যে বলা হয় না কি দ্বিতীয় শপথ, এই গণভোটের গণরায় বাস্তবায়ন, তারপরে যে ঐক্যমত্য কমিশনের এই যে 8 মাস ধরে যে এই ধরনের পুরো বাস্তবায়ন করা, এই জটিলতা দিয়ে যে এই যে বিভক্তিটা, এই বিভক্তিটাও থাকতো না যদি গণ আকাঙ্ক্ষা অনুযায়ী যদি সাথে সাথে পার্লামেন্ট নির্বাচনটা হতো, নির্বাচিত এমপিরা যদি হতো, তাহলে সাংবিধানিক ধারাবাহিকতাটা রক্ষা পাইতো এবং অনেক স্পিডে, মানে অনেকের মানে তরুণদের অংশগ্রহণটা সত্যিকার অর্থে আমরা সাংবিধানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আমরা একটা চিত্রটা দেখতে পারতাম এবং তখন অনেক ভালো ভালো সিদ্ধান্তগুলো দ্রুত আসতে পারতো। এখন সেই প্রসেসটা একটু স্লো হয়ে গেছে, কারণ আমি দেখছি যে সংবিধান সংশোধনের কমিটিতে দেখলাম যে সরকারি দল আহ্বান করছে, বিরোধী দল বলছে আমরা যাব না। এইটা কিন্তু খারাপ, কারণ পার্লামেন্টের একটা দেশের যখন পার্লামেন্ট নির্বাচিত হয়ে যায় তখন সমস্ত কিছু কিন্তু কেন্দ্রবিন্দু হচ্ছে সংসদের বাইরে অতীতে বা বর্তমানে সব কিছু তখন মানে এটা ইম্যাটেরিয়াল হয়ে যায়, তখন সংসদটাই হচ্ছে কেন্দ্র। কারণ এখন সংসদে তো জুলাই অভ্যুত্থানের যারা শেখ হাসিনার পতনের সাথে জড়িত যে দলগুলো সবাই তো আছে, তাহলে সবাই মিলে এখন করতে পারবে না কেন? যদি না পারে, যদি সরকারি দল বলা হয় সংখ্যাগরিষ্ঠতার জোরে চাপায় দেবে, তো ঠিক আছে, এটা সামনে নিয়ে আসুক, তখন আমরা বুঝবো সরকারি দল এখানে বাধা দিচ্ছে। তখন মানুষের মধ্যে প্রতিবাদের আকাঙ্ক্ষা হবে, আন্দোলন হবে, 5 বছর পরে নির্বাচন হবে, নির্বাচনে যারা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না তারা পরাজিত হবে। এটাই তো হওয়া উচিত। নাহিদ ইসলাম খান, সেটা হচ্ছে যে ওই যে দিবু ভাইয়ের কথা রেশ ধরে আমি বলি, উনি বলছে যে সংসদের চেহারাটা 3 রকমের উনি দেখতে চেয়েছিলেন, কিন্তু ওনার আশা পূরণ হয়নি। এবং উনি মনে করেন যে জুলাইয়ে যারা যোদ্ধা ছিল তারা যদি কোনো একটা দলের সঙ্গে মোর্চা না করে আলাদাভাবে তারা যদি স্বতন্ত্রভাবে তারা যদি রাজনীতি করতো, ইলেকশন করতো, তাহলে দেশের আমরা চেহারাটা অন্যরকম দেখতে পেতাম। আপনার কাছে কি মনে হয় যে তারা ভুল করেছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জিনিস বলতে চাই, যেহেতু আজকে 1 জুলাই, নুসরাত সবাইকে শুভেচ্ছা দিলেন, জুলাইটা স্পিরিট ধরে রাখার কথা বলেন, আমিও সেটা বলতে চাই এবং সেই সাথে সাথে একটা জিনিস একটু কারেকশন করতে চাই। সেটা হচ্ছে নুসরাত বললেন যে এই বিপ্লবটা বা এই অভ্যুত্থানটা কম্পিউটারের সামনে বসে আসেনি। আমি মনে করি কম্পিউটারের সামনে, কম্পিউটারের পেছনে রাজপথ, ঘরের ভেতর এবং রান্নাঘর সব কিছু থেকে এই অভ্যুত্থান হয়েছে। যেমন দীপু ভাই আছেন আমার পাশে, উনি কম্পিউটারের সামনে করেছেন, জনাব তারেক রহমান আছেন লন্ডনে, উনি বসে এইটা লিড দিয়েছেন। তো আসলে এই জুলাই অভ্যুত্থানকে কখনোই যারা শুধু খালি রাজপথে ছিল সেই জায়গাতে দেখা যাবে না। আমি মনে করি জুলাই অভ্যুত্থান বাংলাদেশের একেবারে কৃষক থেকে শুরু করে বাংলাদেশের আপামর সব মানুষেরই গণ আকাঙ্ক্ষার একটা প্রতিফলন। তো আমার বক্তব্যটাই আমি সেটাই বলতে চাই যে যেখানে ছিলেন, আওয়ামী লীগ যারা করেনি তারা ব্যতীত আর আমরা সবাই জুলাইকে ধারণ করেছি, সবার জন্য এটাতে শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করলেন, দীপু ভাই যথার্থই বলেছেন যে উনি 3 ধরনের মানুষ দেখতে চেয়েছেন, কিন্তু আপনাকে প্রশ্নটা করতে হবে আসলে আমাকে না, যারা তরুণ ছিলেন তাদের কাছে। আমরা কেন তরুণদেরকে দেখতে পেলাম না, সেটার কিছু উত্তর দীপু ভাই দিয়ে দিয়েছেন। আমরা আসলে, আপনার মনে আছে মোস্তফা ভাই, অগাস্টের পরে আপনার সাথে অনেক টকশো করেছি। প্রতিটা টকশো ডে 1 থেকে আমরা যখন ইলেকশন চাইতাম আমাদেরকে কি বলা হতো? আমাদেরকে দালাল বলা হতো, বা আমরা ক্ষমতা লোভী, অথবা এই 53 বছর রাজনৈতিক দলরা কি করেছেন, রিজওয়ানা হাসান বারবার বলেছেন আমরা মোটামুটি একটা দালালের তকমা পেয়ে গেলাম সেই সময়, অথবা শেখ হাসিনার দোসর, আপনি মনে আছে হয়তো।
এই তরুণরাই কিন্তু দীপু ভাই যে তরুণদেরকে দেখতে চেয়েছেন, দীপু ভাই যেটা বললেন যে বিএনপির সিট কম হওয়া উচিত ছিল, জামাতের কম হওয়া উচিত ছিল, তারা তরুণকে দেখতে চেয়েছে। আমি মনে করি এটাই সেই তরুণদের ব্যর্থতা যে তারা ওই জায়গাটাতে যেতে পারে নাই, তাদেরই কস্ট বেনিফিট অ্যানালাইসিসের জন্য। আপনি যে আজকে নামটা দিয়েছেন না, যে পাওয়া আর না পাওয়া, আসলে এটাই আসলে মেইন কথাটা। আসল উদ্দেশ্যটা ছিল আসলে সেই তরুণদের মধ্যে পাওয়া এবং না পাওয়া, চাওয়া এবং না চাওয়া না। চাওয়া এবং পাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আপনি চাইতেই পারেন, কিন্তু আপনাকে পাওয়ার যে বিষয়টা, সেটা পাওয়ার জন্য আপনি যে পাওয়ারের অ্যাক্সেসটা করেছেন গত 2 বছরে, মানে আজকে সকালে আমি যখন নিউজ পেপারগুলো দেখছিলাম, বিশ্বাস করেন কী ধরনের একটা বেদনা যে ভেতরে তৈরি হলো, যে আজকে এই তরুণদের এগেনস্টে আজকেই কতগুলো রিপোর্ট আছে, তারা হোটেলের ভাড়া দেয় নাই, তারা সচিবালয় রাত 2টা পর্যন্ত ছিল, এবং এগুলো রিপোর্টেরও দরকার নেই। আপনার মনে পড়ে সার্জিস আলম যখন সরকার গঠন হলো, উনি মিডিয়াতে এসে বলেছেন যে আগে কি সুন্দর দিন ছিল, আমরা ইচ্ছা মতো সচিবালয়ে যেতাম, যা ইচ্ছা তাই করতাম, যাকে ইচ্ছা তাকে গালি দিতাম। এই জুলাইকে কি আমরা ধারণ করতে চেয়েছিলাম? তাহলে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে প্রশ্নের মুখোমুখি আনতে হবে, এবং সেই কারণেই কিন্তু আজকে সংসদে তারা বিলীন হয়ে গেছে আরেকটি দলের ছায়াতলে। আমরা কিন্তু সবাই, ইভেন আপনি বিএনপিকেও যদি দেখেন, বিএনপিও কিন্তু চেয়েছিল এনসিপি একটা ভালো শক্তপোক্ত একটা দল হোক, হ্যাঁ, কিন্তু এরপরে আবার ওই কথাটাই যে দেখেন, যতই আমরা বলি না কেন, দীপু ভাই বলছেন যে আমরা ট্র্যাডিশনাল রাজনৈতিক দলের প্রতি মানুষের একটা বিরূপ প্রতিক্রিয়া আছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে কি অভিজ্ঞতা বলে একটা বিষয় আছে, এবং সেই ট্র্যাডিশনাল দলগুলো এর পেছনেই মানুষ আসলে ছুটেছে। বিএনপির যে বিজয়টি হয়েছে, এটা তো গণমানুষের আকাঙ্ক্ষারই একটা প্রতিফলন। যদিও আমি মনে করি যে এইবারের ইলেকশন যে ভোট ব্যাংকটা আছে, এটা আসলে রিয়েল ভোট ব্যাংক না যে কোনো দলের জন্যই, এটার আসলে অন্যরকম একটা হবে আগামী 5 বছর পরে। কিন্তু তারপরও আপনি দেখবেন যে বিএনপি নামক এই দলটার প্রতি কিন্তু মানুষ তার আস্থা দেখিয়েছে। তো তার মানে যেটা হচ্ছে যে আমরা যতই বলি না কেন জুলাইয়ের স্পিরিট, আমরা যতই নতুনের পথ দেখাই, কিন্তু নতুন যদি সত্যিকারের নতুন না হতে পারে, নতুন যদি পুরানো কাপড় পরে নতুন হওয়ার চেষ্টা করে, সেই কাপড়ে যেমন রিপু করতে হয়, সেই কাপড়ে যেমন দাগ থাকে, আমাদের এই নতুন দলগুলো সেটা আমাদেরকে দেখাতে পারে নাই। আর তারপরে যেমন দীপু ভাই বলছিলেন যে ডক্টর ইউনূস আসলে সেটা বুঝতে পারেন নাই। আমি মনে করি যে ডক্টর ইউনূস বুঝতে পারেন নাই না, উনি যেরকম মাস্টার মাইন্ড বলেছিলেন একজনকে, এটাও ওনার একটা মাস্টার প্ল্যান ছিল, এটা উনি আসলে বুঝতে পারেন না, উনি জেনে বুঝেই এই কাজটি করেছেন। এবং এই কারণে আমি মনে করি যে আমরা যখনই কথা বলি না যে এই জুলাইয়ের আমাদের আকাঙ্ক্ষা কি, আমরা কি পেলাম, কি পাবো, কি চেয়েছিলাম, আমি মনে করি যে এখনও আসলে ইতিহাসে সেই সময়টা এসে দাঁড়ায় নাই যে জুলাইকে আপনি পর্যালোচনা করতে পারেন বা বিশ্লেষণ করতে পারেন। এই জুলাইকে আপনার আরও নির্মোহ বিশ্লেষণ করতে গেলে আপনাকে যারা যারা গত 2 বছর যা যা করেছেন বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আপনি দেখেছেন যে চিকিৎসা খাতে কীরকম ব্যয় হয়েছে কয়েকজন উপদেষ্টার, হ্যাঁ, বা ছোটোখাটো যে কোনো বিষয়কে নিয়েই আমি মনে করি এই সরকারের এটাও একটি দায়িত্ব যে এই সরকার জবাবদিহিতার জায়গায় থেকে তার পূর্ববর্তী সরকার সিমালটেনিয়াসলি ওনারাও এই পর্যন্ত যা করেছেন তাদের নিজেদের একটা জবাবদিহিতার জায়গা থাকতে হবে, এটা আমার মনে হয়। তো এই জন্যই কথাগুলো হচ্ছে সেটাই যে জুলাই বলেন বা যাই বলেন, হয়তো এরকম গণ অভ্যুত্থান আরও হতে পারে, হয়তো এরকম কিছু বাংলাদেশের ইতিহাসে হতে পারে। আমাদের সবচেয়ে দুঃখের জায়গাটা কি জানেন, যে স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশ একটা স্টেবল জাতি হতে পারলো না। এবং কেন হতে পারলো না জানেন, ওই যে আপনি যে শব্দটি দিয়েছেন পাওয়া এবং না পাওয়া, আমরা জাতি হিসেবে সবাই সবসময় শুধু পাওয়া এবং না পাওয়ারই হিসাব করেছি, কিন্তু আমি নিজে কি দিতে পেরেছি সেই হিসাবটা আসলে করতে পারি না। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় ওই কথাটার সাথে আমি দীপু ভাইয়ের সাথে একমত যে দেখেন জনাব তারেক রহমানকে নিয়ে তো কত ধরনের প্রপাগান্ডা চলেছে না, গত 17টা বছর আমরা দেখেছি এক ধরনের ওনাকে নিয়ে ওনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু আমি এবং এটাও একটা প্রশ্ন ছিল যে তারেক রহমান কি তার বাবা এবং মাকে ছাড়িয়ে তার উপরে যেতে পারবে কিনা, তার মূল্যায়নটা কি সবসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছেলে হিসেবে হবে কিনা। আমি মনে করি গত 4 মাসে ওনার যে অ্যাক্টিভিটিস, আমি মনে করি উনি নিজের একটি ক্যারেক্টার তৈরি করতে পেরেছেন, হ্যাঁ, এবং সেই ক্যারেক্টারের মধ্যে ওনার নিজস্ব এক ধরনের মতাদর্শ হতে পারে, হয়তো ওনার আশেপাশে যারা আছে তাদের সেই রিফ্লেকশনটা এখনো হয় নাই, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে সিম্পলিসিটি, সরলতা, বা আপনি যেটা চোখের সামনে দেখেন যে একজন প্রধানমন্ত্রীকে আপনার ঠিক প্রধানমন্ত্রী না মনে হয়ে আপনার মনে হয় উনি আপনার পাশের বাসায় থাকেন, আপনারই লোক,
ওটা কিন্তু এক ধরনের আত্মতৃপ্তি দেয়, মানুষের ভেতর একটা কনফিডেন্স তৈরি করে। আমি মনে করি উনি ওই পথে হাঁটছেন, এবং ধরেন একটা 4 মাসের সরকারকেও যদি আপনি বিশ্লেষণ করতে চান, আমি মনে করি এটা আসলে ঠিক সময় না, আরও বিশ্লেষণের জায়গা আছে। সেখান থেকে আমার মনে হয় উনি যে পথে হাঁটছেন সেটা ঠিক আছে, এবং উনি উনার স্বমহিমায় এটা এস্টাবলিশ করতে একেবারেই সফল হয়েছেন এই 4 মাসে সাধারণ মানুষের মনে, যে উনাকে দিয়ে হয়তো এই দেশে একটা গণতন্ত্রের পথে হাঁটবে। ধন্যবাদ। অবশ্য আমি আপনার কাছে আবার আসি, এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের শুরুটা ছিল একটা মেধার মূল্যায়নের কোঠা সংস্কার নিয়ে, এবং এরপরে তো পরবর্তীতে আর সেই জায়গা মানে থাকেনি বিষয়টা, তখন এক দফার আন্দোলন চলে গিয়েছিল। তো যে এরপরে আমরা রাষ্ট্র সংস্কারের নানা বিষয় নিয়ে কথা বললাম। তো এই ইন্টিম এবং তারপরের বর্তমান সরকার সব মিলে আমরা রাষ্ট্র সংস্কারের কতটুকু করতে পেরেছি? ইন্টারিম ও এই সরকার মিলে রাষ্ট্র সংস্কার কতটুকু করতে পেরেছি? জুলাই জাদুঘরটা এখনো চালু হয়নি। আর সত্যি কথা বলতে জুলাই জাদুঘরের সাথে কি রাষ্ট্র সংস্কারের কোনো সম্পর্ক আছে? চালু হওয়া উচিত ছিল না? আমি স্মৃতি সংরক্ষণ কি সংস্কারের একটি অংশ নয়? সেটা এটা ইতিহাসের সংরক্ষণ, স্মৃতি সেটার সাথে সংরক্ষণ রাষ্ট্র সংস্কারের কি কোনো সম্পর্ক আছে? আচ্ছা, রাষ্ট্র সংস্কারের কথা যদি বলেন, তাহলে তো গণভোটটাকে গুরুত্ব দেওয়া হলো না, সংবিধান সংস্কারকে গুরুত্ব দেওয়া হলো না। তবে আমি সেই জায়গাটাতে আসার আগে আরেকটা জায়গা নিয়ে একটু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে পর্যন্ত বলতে ভোটের আগে আমি ভাবতাম যে মানুষ সরকার মানে পাওয়া হোক না পাওয়া হোক, চাওয়া পাওয়া যে শব্দই ব্যবহার করেন না কেন, এটা তো আসলে যে ক্ষমতায় তার সূত্রে তার কাছে। তো ইন্টারিমের পিরিয়ডে দেখতাম যে ইন্টারিমের উপদেষ্টারা খুব গালিটালি খাইতো, খুব সমালোচনার শিকার হতো, এবং আমার কাছে তখন মনে হয় এটাই তো ঠিক আছে, মানে যার হাতে ক্ষমতা, যার শোয়ে কাজ হয়, সমালোচনা তো তারই করবে মানুষ। এর আগে কি হাসিনার আমলে দেখতাম যে টকশোর চেয়ারে বসে বসে বুদ্ধিজীবীরা একের পর এক বিরোধী দলকে দোষ দিয়ে যাচ্ছে, একতরফা বিরোধী দলের লোকজনকে কথা বলতে দেওয়া হচ্ছে না, সরকারের প্রশংসা। পরের দিকে তো দেখতাম বিরোধী দলের নেতাকর্মীরা টকশোতে নাইকো, একটা দুইটা হয়তো দেখা যাচ্ছে যে মানে কি একটু মধ্যপন্থী যারা সরকার দল বিরোধী দলের মাঝামাঝি, একটু কম সরকারি, তাদেরকে বিরোধী দল সাজিয়ে বসিয়ে দেওয়া হতো। ইন্টারিমের পিরিয়ডে দেখলাম যে না, ঠিক আছে, মানুষ তো আসলে সরকারের সমালোচনা করতে পারে। তো আমার কাছে মনে হয়েছে না, ঠিক আছে, একটা জায়গায় তো কোথাও না কোথাও তো একটু সংস্কার, গণমানুষের আচরণের পরিবর্তন হতে দেখছি। নির্বাচনের পরে নিশ্চয়ই জিনিসটা বহাল থাকবে। নির্বাচনের কিছুদিন আগে থেকে এই জিনিসটা আবার একটু পরিবর্তন, আবার অবাক হয়ে দেখি যে না, ঠিক আছে, প্রশংসা সরকারের, সমালোচনা বিরোধী দলের আসলে কতটুকু কি করার ক্ষমতা। বিরোধী দলকে তার আগের যে কোনো ঘটনা নিয়ে ডেকে সমালোচনা করা যেতে পারে, বিরোধী দলের 50 বছর আগের ঘটনা নিয়ে সমালোচনা করা যেতে পারে, 2 বছর আগের ঘটনা নিয়ে সমালোচনা করা যেতে পারে, কিন্তু সরকারের সমালোচনাটা যখনই করা হয় সেটা হয়ে যায় প্রোপাগান্ডা। আমি জুলাইয়ের ইন্টারিমের যে কোনো ব্যর্থতায়, আপনি রাষ্ট্র সংস্কার নিয়ে বলছিলেন না, আমি আসছি ওখানে। রাষ্ট্র সংস্কার আমি যদি এখন এক কথায় বলি যে না, রাষ্ট্রের কোনো সংস্কার হয়নি, তাহলে দোষটা কার? জুলাইয়ের পরে যে সরকার দায়িত্ব নিয়েছিল ইন্টারিমের। আচ্ছা, কারণ এই সরকার তো মাত্র 4 মাস বয়সে, এই সরকার আর কি বা করবে 4 মাসের মধ্যে? এই সরকার 4 মাসের মধ্যে ইউনিয়নের নাম নিজের ছেলে মেয়েদের নামে করে ফেলতে পারে। এই সরকার 4 মাসের মধ্যে বগুড়াকে আরেকটা টুঙ্গিপাড়া বানায় ফেলতে পারে। এই সরকারের 4 মাসের মধ্যে, গত পরশু রাতেও চট্টগ্রামে ছাত্রদলের হামলা হয়েছে, মানে ছাত্রদল হামলা করেছে আর কি। এই সরকারের আমলেও কুষ্টিয়া দৌলতপুরে পীর হত্যা হতে পারে, এই সরকারের আমলেও মাজারের কুমির সরিয়ে ফেলা হতে পারে, এই সরকারের আমলেও অনেক অপরাধ, কিন্তু দোষটা সরকারের না, কারণ 4 মাসে সরকার আর কি বা করবে? যা কিছু হচ্ছে সেটা গত 2 বছর ধরে ইন্টারিমের চেলাপেলারা আর এখনকার বিরোধী দল নিশ্চয়ই তারা খুব প্ল্যান করে সরকারকে বিপদে ফেলার জন্য এগুলা করছে, নাহলে 4 মাসের বয়সী সরকার আর কি বা এমন করতে পারে? তাই রাষ্ট্র সংস্কার যেটুকু হয়নি, এই দোষ তো ইউনূস স্যার আসলে আর কাউকে দেওয়া যায় না, কারণ তারেক রহমান বহু বছর পর দেশে মাত্র এসেছেন। এই কথাগুলো যদি বলতে হয়, আমি যখন বলবো কমেন্ট বক্সে আমার সহ আলোচকরা, হোস্ট হিসেবে আপনি, এই কথাগুলো উজ্জ্ব থেকে যায়। যদি বলতে পারতাম এখানে বসে যে হ্যাঁ, দোষটা আসলে বিরোধী দলের, সেটা শুনতে খুব অ্যাবসার্ড লাগবে।
যদি বলতে পারতাম যে দোষটা আসলে ইন্টারিমের, সেটাও শুনতে খুব অ্যাবসার্ড লাগবে। ইন্টারিম থাকাকালীন ইন্টারিমের বিরুদ্ধে অভিযোগগুলো কি? তারা এরও তার সাথে আতাত করেছে, কিচেন ক্যাবিনেট চালিয়েছে, ইত্যাদি ইত্যাদি। ইন্টারিমের পিরিয়ডে আমরা ডক্টর ইউনূসকে লন্ডনে ছুটে যেতে দেখেছি। তখনও তো বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব তখনও তো বিএনপির চেয়ারপারসন ছিলেন তারেক না। রহমান, তারেক জিয়া না, উনি তারেক জিয়াটা ব্যবহার করানো যায়, ঠিক আছে, তারেক রহমান সাহেব মাননীয় পিএম তখনও বিএনপির চেয়ারপারসন হননি। ইন্টারিমকে দেখলাম ডক্টর ইউনূস লন্ডনে ছুটে গেলেন। উনি কি বাংলাদেশের মানুষকে জবাবদিহি করেছেন? উনি কেন লন্ডনে ছুটে গিয়েছিলেন? আপনি চেয়েছিলেন? না, আমি চাইনি। আপনি না চাইলে কিভাবে জবাব দেবে? ইন্টারিমকে দোষ দিচ্ছি, কোথায় কোথায় দোষ দেওয়া যায় সেটা বলছি। ইন্টারিমকে আমরা অনেক সময় দেখেছি যে আমাদের আমির সাহেবের সাথে আলোচনায় বসতে, আমাদের আহ্বায়কের সাথে আমরা আলোচনায় বসতে দেখেছি। তাহলে তো ইন্টারিম আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, যোগাযোগ করেই কাজ করছিলেন। এখন এটা হতে পারে যে রাজনৈতিক দলের পরামর্শ ইন্টারিম নেননি, তো সেই কথাগুলো রাজনৈতিক দলগুলো বলুক। রাজনৈতিক দলগুলো বলুক যে বিএনপি তো বর্তমানে সরকার আছে, আপনিও তো একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু আমার দল আপনাদের ভাষ্যমতো অন্য দলে বিলীন হয়ে গেছে, মাত্র 8 জন সদস্য সংসদে। যখন আমেরিকার চুক্তি নিয়ে কথা হলো, বিরোধী দলকে বলা হলো যে বিরোধী দলের সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে আলোচনা করে ডক্টর ইউনূস এই কাজগুলো করেছে। সেখানে ডক্টর ইউনূসের পক্ষ থেকে এরকম একটা আমরা এবং নথিপত্রও দেখলাম যে সকল রাজনৈতিক দলের সাথে। বিএনপি থেকে কি বলা হয়েছে? বিএনপির সাথে যখন আমেরিকা চুক্তি নিয়ে কথা হলো, তখন বিএনপি আপত্তি করলো না কেন? যেই দলটা তৎকালীন উপস্থিত সবচেয়ে বড় রাজনৈতিক দল, একটি দল সদ্য গঠন হয়েছে, একটি দল কিছুদিন আগে তারা হাসিনার কবল থেকে বের হয়ে আসতে পেরেছে। এনসিপি সদ্য গঠিত হয়েছে, জামাত ইসলাম তো সদ্য না। জামাত কি আপত্তি না, করেছিল? জামাত সদ্য গঠিত না, মোটেও জামাতের কাছে চান সেটার কৈফিয়ত, আমি তো আমার কৈফিয়ত না, আপনার দলটা, আপনি বিএনপি কে দোষ দিচ্ছে, আবার জামাতের ব্যাপারে আপনি তার কাছে জবাব চাইছেন, মানে কি? একদম, আমি এইটাই বলছি যে বিরোধী দলের সমালোচনা যদি করতে হয়, বিরোধী দলের সমালোচনা করে বিরোধী দলকে প্রশ্ন করতে হলে বিরোধী দলকে প্রশ্ন করতে পারবেন, কিন্তু সরকারের সমালোচনা করার জন্য আলাদা করে কোনো পরিচয়ের প্রয়োজন নেই। আমি নাগরিক হিসেবে, আমি বিরোধী দলের সদস্য, আমি বিরোধী দলীয় মেম্বার অফ পার্লামেন্ট, আমি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদস্থ, কিন্তু তারপরেও নাগরিক হিসেবে এই সরকার আমারও সরকার। ডেফিনেটলি আমাকে যদি একজন নন পার্টিজান ব্যক্তির সাথে আমার প্রতি সরকারের আচরণ এবং নন পার্টিজান ব্যক্তির প্রতি সরকারের আচরণ এটা যদি আলাদা হয়, তাহলে তো এটা বৈষম্য। শুধু বৈষম্য না, এটা বড়সড় অন্যায়ও। বিরোধী দল হিসেবে জামাতের প্রশ্ন এনসিপিকে, এনসিপির প্রশ্ন জামাতকে করা হয়। অন্য অন্য জোট সঙ্গীদের আচরণের ব্যাপারে কিন্তু বিএনপিকে প্রশ্ন একটু কমই করতে দেখি আমরা। করবেন, আপনাকে তো কেউ, হ্যাঁ, তো আমরা তো প্রশ্নটা করি, আপনারা করেন না। আমরা করি না, আমরা তো দেখি না। সরকারে তো বিএনপির যে জোট সঙ্গী 2-3 জন আছে, তাকে তো প্রশ্ন করাই হয়। তো এটাই বলছি যে আপনি কি কখনো ববি হাজ্জাজ ভাইকে কিংবা নুরুল হক নূর ভাইকে জিজ্ঞেস করেছেন যে শাহ আলম সাহেবের যে ছেলের নামে, নাতির নামে এতগুলো জায়গার তাকে জিজ্ঞেস নামকরণ করার তো হলো? কিছু নাই, এটা তাকে শাহ আলমকে জিজ্ঞেস করতে হবে। আমি নুরুলকে কেন জিজ্ঞেস করব? এক্স্যাক্টলি, তখন তো আপনারা জোট সঙ্গীদের উপরে প্রশ্নগুলো চাপান না, আমাদের বেলায় কেন জোট সঙ্গীদের উপরে প্রশ্নগুলো চাপানো হয়? কোথায় আপনাদের ব্যাপারে প্রশ্ন চালাব? মানে আপনারা নিজেরাই দাবি করেন যে আপনারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা। দাবি করার কিছু নাই, ডিবি পুলিশ ধরে নিয়ে গিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। আপনাদের ব্যাপারেই তো আমাদের প্রশ্ন থাকবে যে আপনারা কি করলেন তাহলে? আপনারা প্রশ্ন করেন তাহলে জুলাই নিয়ে প্রশ্ন করেন। জুলাই তো শুধুমাত্র আমাদের 65 জন সমন্বয়ক ছিল কি? আরো মানুষ ছিল না তখন? কম্পিউটারের পেছনে, রান্নাঘরে, টেবিলে। ধন্যবাদ। আমি একটু দীপু ভাইয়ের কাছে আসি। দীপু ভাই, এই যে প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে এই আন্দোলনের, অভ্যুত্থানের, শেখ হাসিনা পলাতক, উনি 2 বছর ধরে নানা রকম কথা বলছেন, ইদানিং একটু বেশি কথা বলছেন এবং উনি ফিরবেন। কেউ কেউ বলে যে, মানে এরকমই বলে যে উনি একসময় বলতেন যে আমি পালাবো না, কিন্তু পালিয়ে গেছেন, আর এখন উনি বলছেন যে আমি ফিরবো, তার মানে উনি আর ফিরবে না। যেটা বলেন সেটা হয় না, এরকম বলে আর কি। আপনার কাছে কি মনে হয়? নানা রকম আলোচনা হচ্ছে, রিফাইন আওয়ামী লীগ, শেখ হাসিনা মাইনাস আওয়ামী লীগ, কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব আবার শেখ হাসিনা ছাড়তে চান না, আওয়ামী লীগ তিনিই ধরে রাখতে চান ব্যাটন। আওয়ামী লীগের সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো সম্ভাবনা দেখি না। যদি কখনো আওয়ামী লীগের রূপান্তর ঘটে আভ্যন্তরীণভাবে, তাহলে হয়তো একটা সম্ভাবনা থাকতো। ভালো আওয়ামী লীগ, জি, ভালো আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভালো, আমি বলছি যে রূপান্তর যদি ঘটে তাহলে একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কারণ অনেক কিছুই দেখেন, এক সময় মনে হতো যে জামাত বলে কিচ্ছু নাই, আর 28 অক্টোবরে যে ক্র্যাকডাউন বিএনপির উপরে, তখনও মনে হতো যে বিএনপি
জামাত Vanish. শেষ শেষ, আর এরা দাঁড়াতে পারবে না, বলতো না যে 50 বছরও এদের আর মানে ইয়ে থাকবে না। এগুলি হয় না। মানুষের মধ্যে কোন দলের যদি আদর্শিক ভিত্তিটা যদি থাকে এবং সেটা যদি চর্চা হয় সঠিকভাবে, তাহলে বিস্ফোরিত হয়। এখনও দেখবেন গ্রামে গঞ্জে বহু মুসলিম লীগের ভাবাদর্শের লোকজন আছে, এরশাদের লোকজন আছে, কিন্তু নেতৃত্ব নাই। আওয়ামী লীগের অবস্থা সেই দিকেও টার্ন নিতে পারে, যে যেহেতু কোনো নেতৃত্বের রূপান্তরের কোনো সম্ভাবনা নেই, সেই সম্ভাবনাটা শেখ হাসিনা নিজে শেষ করে দিচ্ছে। যেমন তার পিতা শেখ মুজিবুর রহমান বাকশাল বিলুপ্ত করার মধ্য দিয়ে একেবারে তলানিতেই মানে ঠেলে দিয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে ঘরোয়া রাজনীতি চালু করে, যেহেতু একটা মানে আওয়ামী লীগের একটা আদর্শিক ভিত্তি ছিল মানুষের মধ্যে, জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে সেটা আবার কিন্তু জাগ্রত হয়েছে। আজকে যদি সেরকম একটা অবস্থা যদি থাকে কখনো, হয়তো একটা অবস্থা তৈরি হতে পারে। কারণ বাংলাদেশ কিন্তু কিছুটা বিপজ্জনক একটা অবস্থার মধ্যে আছে। বাংলাদেশে এখন একমাত্র গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি, আর কোনো বিকল্প নেই। এটা হচ্ছে বিপদ। জামাত ইসলামীকে জামাত ইসলামকে তো সে তো ইসলামিক রাষ্ট্র, গণতান্ত্রিক দল না, ইসলামিক রাষ্ট্র। আমি জামাত ইসলাম নামের সাথেই তো আছে যে তার, ধরেন আমি যদি কমিউনিস্ট পার্টি হয়, তাহলে আমি কেন গণতন্ত্র প্রতিষ্ঠা করব? আমি গণতন্ত্রকে ব্যবহার করতে পারবো, কিন্তু আমি সুযোগ নেব, কিন্তু আমি তো কমিউনিজম প্রতিষ্ঠা করব, কমিউনিস্ট রাষ্ট্র করব। যে ইসলামিক দল সে ইসলাম প্রতিষ্ঠা করবে, তার মানে ইসলামিক স্টেট করবে, যেটা আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলি দেখি বা আফগানিস্তানে দেখি। তো তাহলে আছে কে? তাহলে তো আছে গণতান্ত্রিক বাংলাদেশ, তাহলে ইসলামী জামাত ইসলামী তো অচল। তাহলে এটা তো হিপোক্রেসির রাজনীতি তারা করে। এটা তো মানে তারা দেখেন না, সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছে কি, যে তারা পশ্চিমাদের কাছে ভালো হওয়ার জন্য তারা শরিয়া আইন করবে, বা মানে যা নিয়ম যেটা আগে যেগুলি ছিল, মানে সেগুলি সব আদর্শের সাথে যায় না, সেগুলি সব বাদ দিয়ে তারা এমন একটা করলো, মনে হচ্ছে তারা আর মানে বিএনপি একই, এরকম একটা। কিন্তু এটা তো এক ধরনের প্রতারণামূলক তারা জিনিস উপস্থাপন করছে। কারণ আমি যদি বাংলাদেশ জামাত ইসলাম হই, তাও কি, এটা তো জামাত ইসলাম বাংলাদেশ ছিল, এটা তো আন্তর্জাতিক একটা শাখা। বিশ্বের বিভিন্ন দেশে জামাত ইসলাম আছে, জামাত ইসলাম বাংলাদেশ। পরে তারা দেখলো যে একটা অসুবিধা, সুতরাং এটা বাংলাদেশটারে তারা সামনে নিয়ে আসছে। এটা ইলেকশন কমিশনের একটা ছিল, জি, হ্যাঁ, রাইট, হ্যাঁ, সেই নির্দেশনা, হ্যাঁ। তারপরে দেখেন তারা এই ম্যানিফেস্টোতে এবার শরিয়া আইন কায়েম করবে, সেটা নাই। ইসলামিক রাষ্ট্র কায়েম করবে, তা নাই। তাহলে প্রশ্ন হলো, তাহলে জামাত ইসলাম নাম কেন? সেটাও তো একটা প্রশ্ন আসে। এটা তো একটা ডেমোক্রেটিক, আমার রাষ্ট্র হচ্ছে গণতন্ত্র, আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র স্থাপনের জন্য, তাই না? কোনো ইসলামিক স্টেট না, বা অন্য কোনো মানে ধর্মীয় কোনো রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য না। সেখানে জামাত ইসলাম গণতন্ত্রকে ব্যবহার করেই তারা মানে তারা রাজনীতি করছে। কিন্তু তাদের কিন্তু আলটিমেটলি কি করবে? দেখেন, আফগানিস্তানের পট পরিবর্তনের পর আমরা কিন্তু কিছুদিন দেখলাম যে নারীরা মিছিল করছে রাস্তায় রাস্তায়, এবং তালেবান সদস্যদের সামনে। আমি খুবই অবাক হয়ে গেলাম, তাহলে কি ইসলামিক রাষ্ট্রের কি এটাই আদর্শ হবে? চমৎকার তো, তাদের সামনে এরকম নারীরা। এইটা মাত্র হয়তো মাসখানিক ছিল, তারপর এখন তো আস্তে আস্তে এমন অবস্থা আছে যে প্রাইমারি স্কুলে পর্যন্ত মেয়ে শিশুরা পড়াশোনা করতে পারে না। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত জায়গার থেকে অবরুদ্ধ করছে। তো আমরা তো ইসলামিক রাষ্ট্র, ইসলামিক দলের সেই চেহারাগুলো দেখছি। তো সেই চেহারার সাথে যখন কোনো দলের একাত্মতা কষ্ট পাই আর কি, এটা আমার অনুভূতি। এখন এটা আমি তো আর গাইড করতে পারবো না যে না, এটা তাদের করা উচিত না, এখনই সরে যাওয়া উচিত, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনি একটা কথা বলে, সেটা হলো যে আপনি আম গাছ লাগায় তো কাঁঠাল খেতে পারেন না। এখন সেই কাঁঠালই তো খাওয়া হচ্ছে, সেই আম গাছের মধ্যেই তো কাঁঠাল দেখছি, কাঁঠাল গাছের মধ্যে আম দেখছি, কিছু তো করার নাই। তো যাক, সেগুলি এখন আমি বলছি যে বিএনপির বাংলাদেশে এই মুহূর্তে বড় সাইজের একটা গণতান্ত্রিক দল, যারা মানুষের সমর্থন আস্থা নিয়ে আছে। আর কোনো এরকম কিন্তু আরও কয়েকটা দরকার ছিল, যেমন এনসিপি দরকার ছিল একটা স্বতন্ত্র অবস্থান থেকে। তারপরে যদি আওয়ামী লীগের রূপান্তর ঘটে, যদি 10-20 বছর পরে মাইনাস শেখ হাসিনা যদি তারা বের হয়ে আসতে পারতো এই স্বৈরশাসনের
গর্ব থেকে ভালো হতো, আমি আকাঙ্ক্ষাগুলি বলতেছি, কি হবে আমি তো আর জানি না, আমি তো আর ডিকটেট করতে পারি না। কিন্তু তারা তো এখনো পর্যন্ত ন্যূনতম রিগ্রেট করে। সেটাই তো, এটা তো আওয়ামী লীগের এখন যেটা অবস্থা হলো, এই আওয়ামী লীগের শেখ হাসিনা এইভাবে যদি ধরে রাখতে চায়, কারণ সে তার নিরাপত্তার জন্য সে মনে করে আমার একটা পদবি থাকুক অন্তত সভানেত্রী হিসাবে, সে একটা ইনসিকিউর ফিল করে, কিন্তু ইনসিকিউর নিজের সিকিউরিটিটা নিশ্চিত করার জন্য সে পুরো দলটাকে একটা বিলুপ্তির পর্যায়ে নিয়ে গেছে। এবং এইভাবে যদি চলতে থাকে, মানে আওয়ামী লীগের মানে একবার শেখ মুজিবের হাতে আওয়ামী লীগ যেমন নিহত হয়েছে, তেমনি শেখ হাসিনার হাতে আওয়ামী লীগ বিলীন হবে, কিছু তো করার নেই। ফলে এই পরিস্থিতিটা বাংলাদেশের রাজনীতির জন্য, ডেমোক্রেটিক রাজনীতির জন্য, আমি বারবার বলতেছি গণতান্ত্রিক রাজনীতির জন্য ভালো। আমি যেমন বাংলাদেশে ইসলাম নামের কোনো ব্যাংক দেখতে চাই না, স্টেট নাম হবে, কিন্তু তার আগে আপনি এই যে ধরেন ইসলামী ব্যাংক, আর বাংলাদেশে তো হিন্দুদেরও অধিকার আছে, তারা যদি বলে বাংলাদেশ হিন্দু ব্যাংক, এগুলি ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা। তো এই প্রতিষ্ঠানগুলোকে, দলগুলোকে গণতান্ত্রিকরণের ক্ষেত্রে এখন বিএনপির তো সব দায় না, অন্যান্য দল, বিশেষ করে তরুণদেরও কাছেও প্রত্যাশা, তারা এই সমস্ত নামগুলো বাদ দিয়ে ডেমোক্রেটিক নামের রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠান গড়ে তুলুক বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। তাহলেই জুলাইয়ের যেই আদর্শ সেটা হলো বাস্তবায়িত হবে। নাহিদ ইসলাম খান, সেটা হচ্ছে আমরা হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে কথা বলছিলাম, কিন্তু কেউ কেউ মনে করে যে ফর্মে আওয়ামী লীগ আসুন না কেন, আওয়ামী লীগই, এটার পরিবর্তন খুব কঠিন এবং বাংলাদেশের জনগণ তাদেরকে আর গ্রহণ করবে না। মুসলিম লীগের কথা যদি উভয় বলছেন যে বিভিন্ন সময় সেটার সম্ভাবনা আছে, আপনার কাছে কি মনে হয় যে, আবার আরেকটা প্রশ্ন, আরেকটা ধরনের বিশ্লেষকরা বলেন যে বর্তমান সরকার এবং বিরোধী দল যদি তাদের চরিত্র না বদলায়, তারা যদি ঠিক হাসিনার মতো চলে, তাহলে আওয়ামী লীগ বলবে পুরোনো আমলেই আমরা ভালো ছিলাম। আসলে আপনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস মনে করি যে আপনি যে রাজনৈতিক মতাদর্শে থাকেন, এটা আপনার আইডিওলজি, এইটা যদি কয়েক বছর পর পর পরিবর্তন হয়, তাহলে আমি মনে করি যে সেই মানুষের নিজস্ব সত্তার মধ্যেই সমস্যা আছে। তো আওয়ামী লীগ যারা করেন, হ্যাঁ, তারা আওয়ামী লীগের সাপোর্টার থাকবেন, তবে হতে পারে যে এই যে 24 পরবর্তী সময়ে তাদের যে একেবারে অন্ধের মতো আওয়ামী লীগকে ভালোবাসা, সেই জায়গাটা নিশ্চয়ই পরিবর্তন হবে এবং ভোট ব্যাংকের পরিবর্তন হবে। তবে আওয়ামী লীগকে যদি শেখ হাসিনার আওয়ামী লীগ না বলে শেখ মুজিবের আওয়ামী লীগ বলেন, অথবা 71-এর আগের আওয়ামী লীগ বলেন, ওই ধারণা তো, ওই আদর্শটা তো অনেকেই তার মনের মধ্যে পোষণ করে, সেটাকে তো আপনি জেট সাবান দিয়ে ধুলেও যাবে না। এবং আমি মনে করি একজন মানুষ যে দলটি সাপোর্ট করেন তার এটাই হওয়া উচিত। কিন্তু তার সাথে সাথে আমি আবার আরেকটা জিনিসও মনে করি যে এই যে বাংলাদেশের রাজনীতিতে বলেন, আপনি কি কখনো ভেবেছিলেন যে 71-এর পরে এই সময় এসে জামাতে ইসলামীর ভোট ব্যাংক এরকম বাড়বে? এটা তো একটা অ্যাবসার্ড বিষয় ছিল, কিন্তু সেটাও তো ঘটেছে এই দেশে। এখন কিভাবে ঘটেছে সেটা হয়তো বলা যায় না এই মুহূর্তে, এটা একটা ক্রান্তিকাল ছিল। অথবা ধর নুসরাত একটি কথা বলেছে, কথাটি আমার খুব কানে লাগলো, যে 50 বছর আগের ঘটনা। আমি জানি না নুসরাত কি 71-কেই মিন করেছে কিনা। না 71-কে মিন করিনি। আচ্ছা, আমি বলি, আমার যেটা মনে হয়েছে যে 50 বছর আগের ঘটনা জামাত ইসলামী প্রসঙ্গতেই নুসরাত এটা বলেছে। তো আমার কাছে মনে হয় যে একটি দলের সাথে আপনার জোট হতে পারে, কিন্তু কালকে যেমন এই প্রশ্নটাও কোথাও কোথাও দেখলাম যে প্রধানমন্ত্রী বলেছেন তার সংসদে যে আমরা অতীতের কথা যাতে এটা না মনে করি। তবে এটাও প্রধানমন্ত্রী 71-কে বলেছেন কিনা আমি জানি না, আমি বিশ্বাস করি না যে উনি 71-কে বলছেন। আমি মনে করি যে যারা 71-কে 50 বছর আগের ঘটনা বলেন, 71 আসলে কোনোদিনই বাংলাদেশের 50 বছর আগের ঘটনা না, 55 বছর। আমি শেষ করি। নুসরাত সব কথা বললে আপনার কথা আমি একটা কথা বলবো, আপনি তাহলে কথাটা বলেন। আপনি 50 বলেছেন বলেছে, আমার মনে হয় আপনি কথাটা শেষ
জিজ্ঞেস করেন, এটা আপনি সব টক শোতে করেন এবং প্রতিবারই আমি আপনাকে এই কথাটা বলি, আপনার টক শোতে আপনি যখন কথা বলছেন এত কিছু বলেন, আমি একটা উত্তর দেই নাই। মিসইন্টারপ্রিট করবেন না। না, আমার ঠিক আছে, মনে হয় ঠিক আছে, যেটা please বলা continue. উচিত না, এটা দর্শকই বলবে। মানে আমরা তো সবসময় যখন বলি তখন একেবারে যোগ বিয়োগ গুণ ভাগ করে বলি না। আপনি তাহলে 50 বলতে কি বুঝিয়েছেন আমি জানি না, 75 বুঝিয়েছেন 50 বলতে? 75, 76, আচ্ছা তারপরে 75, শাসন, ঠিক আছে, সেনা শাসন আপনি হতে যদি পারে, যে কোনো কিছুই ঠিক হতে আছে, পারে। আপনি সেটা এটাকে আমার মনে সংখ্যা না হয় আমার বললেই কথার ভালো সময় হয়। আমি কথা বলি, আপনি উনাকে একটু বলতে দেন, হ্যাঁ, মানে এটা please। আসলে এজন্য আসলে অনেক সময় আছে আপনাদেরকে বলি যে এনসিপির সাথে আসতে চাই না, কারণ কথার মাঝখানে কথা বলি। ওনার সময় আমরা একটাও কথা বলি না। দেখেন, একটা কথা বলছিলাম, সেটার খেইটা হারিয়ে গেল। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম যে আপনি 71-এর প্রশ্নে আমি আবারও খুব স্পষ্টভাবে বলতে চাই, 71 বাংলাদেশে কোনোদিন অতীত না, 71 বর্তমান না, 71 ভবিষ্যৎ না, 71 আসলে সবসময়। হ্যাঁ, 71কে আপনি অতীত বলতে পারবেন না, 71কে বলতে পারবেন না যে এটাকে কোনো স্পেসিফাই করা যাবে না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন 71 থাকবে। 71-এর প্রশ্নে আমাদেরকে সবার আসলে এক জায়গায় হতে হবে। যে প্রসঙ্গে আমি ছিলাম, মনে হয় আওয়ামী লীগের রাজনীতি, কথার এটা হারিয়ে গেল। তো সেখানে আমি আসলে বলতে চাই যে আওয়ামী লীগ তার যে আদর্শে রাজনীতি করে সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু দীপু ভাই যেটি বলছিলেন যে ইসলামিক আদর্শের, ইসলামিক দল থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ইসলামিক দলকে ক্লিয়ার করতে হবে যে আপনি ইসলামের রাজনীতি করেন। সেই ইসলামিক দলকে যে কোনো না কোনো, ধরেন আপনার অ্যাম্বাসিতে যে সে বলবে আমি শরিয়া করব না, পরবর্তীতে বের হয়ে বলবে আমি শরিয়া আইন চাই, আসলে সেই ইসলামিক দল, সেই প্রতারক ইসলামিক দল আসলে আমরা দেখতে চাই না। দেখেন, জামাতে ইসলামীর গঠনতন্ত্রে কোথাও কিন্তু লেখা নাই যে তাদের নারী আমির হতে পারবে না, কিন্তু জামাতের আমরা সবাই জানি এবং তাদের আমিরও বহুবার বলেছেন যে তারা নারী আমির কোনোদিন হতে পারবে না, কারণ ইসলাম এটাকে পারমিট করে না। কিন্তু কেন তাদের গঠনতন্ত্রে নাই এটা যে জামাতের আমির নারী হতে পারবে না? এটাকে আপনার কখনো এই প্রশ্নটা এসছে মনে? এই কারণেই নাই, কারণ হচ্ছে যে তারা ডকুমেন্টেড করতে চায় না যে নারী পুরুষের বিভাজন। হ্যাঁ, এটাই আসলে জামাতের রাজনীতি। জামাত যেটা কাগজে লেখা থাকে সেটা লেখা থাকে, অন্তরে তাদের আরেক জিনিস থাকে। তো এটা হচ্ছে তাদের রাজনীতির একটা বিষয়। নুসরাত অনেক লিস্ট দিলেন না যে গত 4 মাস সরকার কি কি করেছে, অনেক কিছু বললেন যে সরকারকে 4 মাস দেখে কিছু বলা যাবে না। দুঃখটা লাগে কি জানেন, এই যে তরুণদের হাতে আমরা স্বপ্ন দেখেছি, নুসরাত তাদেরই একজন। নুসরাতের একবারও মনে পড়লো না এত লিস্টের মধ্যে উপজেলার নাম, ইউনিয়নের নাম, অনেক কিছু আছে, কিন্তু নুসরাতের একবারও মনে পড়লো না যে এই সরকারের সময় এই 4 মাসে সংসদে আপনার মৃত পিতা জীবিত হয়ে গেছে, যেটা বাংলাদেশের সংসদে আমার মনে হয় না এত বড় মিথ্যাচার কোনোদিন হয়েছে। এটা ক্রিটিসাইজ নুসরাত করতে পারলেন না। এই সংসদে আরও কত কিছু হয়েছে, ধরেন সেগুলো না হয় নাই গেলাম যে সংসদের আলোচনা কোন জায়গায় যায়, যেমন ধরেন কারো কারো মেন নাম, মানে ওটা তো একটা ইউনিয়নের নাম দিতে চেয়েছে, কিন্তু কারো কারো মেন নাম যে অভাবীর লিস্টে 2 বার করে এসছে, এটা নুসরাতের কখনো চোখে পড়ে নাই। বা এই যে ধরেন আপনার নাম নিয়ে যে কথাটি হচ্ছে প্রতিমন্ত্রী সাহেবকে নিয়ে হয়, আপনি দেখেছেন এরপরে কি হয়েছে, এরপরে প্রধানমন্ত্রী নিজে ইন্টারভিউ করেছে, সেটা বন্ধ হয়েছে। সেই কথাটি কি নুসরাত বলেছেন? সেই প্রশংসাটুকু আপনি করতে পারেন না। অথবা আপনি দেখেন যে ওই প্রতিমন্ত্রী নিজেই কিন্তু, উনি কিন্তু নিজেই সংসদে যখন ওনাকে বলা হয়েছে উনার বগুড়াতে সবচেয়ে বেশি টাকা এসছে, উনি কিন্তু লিস্টে দেখিয়ে দিয়েছেন সবচেয়ে বেশি কুমিল্লা আর বগুড়া আছে 16 নম্বরে। এরপরে কিন্তু নুসরাতরা সেটারও প্রতিবাদ করেন নাই। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস আমাকে বলেন, আপনি জন্মেছেন বগুড়া, এইটা যদি গত 17 বছর কেউ শুনেছে তাহলে তার কি অবস্থা হয়েছে? 17 বছরে বগুড়ার উন্নয়নটা কোন জায়গায় ছিল সেটাও আপনাকে দেখতে হবে। কিন্তু বগুড়া নাকি 16 নাম্বার সিরিয়ালে থেকেও বগুড়া নাকি গোপালগঞ্জ হয়ে গেছে। গোপালগঞ্জের অ্যালোকেশনে কিন্তু বগুড়ার আগেই আছে। আসলে হয়েছে কি, ওই যে আমাদের যেটা হয় যে আপনি প্রশ্ন করছিলেন না ইন্টারিমের সময়ের কথা, নুসরাত বলছেন ইন্টারিম লন্ডন চলে গিয়েছে, কিন্তু ইন্টারিম যে প্রথমেই তাদেরকে এনে বললেন তারা মাস্টার মাইন্ড, এবং ইন্টারিমের সময় এনসিপি, মানে উনি বলছেন যে গত ওনারা বিলীন হয়ে গেছে, আমরা সেটা বলি, বিলীন তো হয়েছেন ওনারা 6 মাস আগে, ইলেকশনের আগে, কিন্তু ওনারা যে সদর্পে গত 2 বছর ছিলেন ইন্টারিমের সবচেয়ে পাওয়ারফুল, এটা আমি বলি নাই, সার্জিস বলেছেন, ওনাদের সার্জিস বলেছেন। কিন্তু সমস্যাটা হয়েছে এনসিপির মতো দলের, তারা ওই যে দেখছেন না খুব ইদানিং লেখা হয়, তারা নিজেদেরকে সাবঅল্টার্ন প্রমাণ করতে চায়। তারা সেই সাবঅল্টার্ন, যে সাবঅল্টার্নের হাতে ক্ষমতা সব কিছু থাকে, কিন্তু আপনি অলওয়েজ বলবেন যে আমার কিছু নাই, আমার কিছু নেই। তাহলে এই যে দারিদ্র্যের খেলা, এই যে সাবঅল্টার্ন এবং নিজেকে সবচেয়ে ক্ষমতাহীন করে সবচেয়ে ক্ষমতাবান হওয়ার যে চেষ্টা, সেটাই তো জুলাইকে স্তিমিত করে দিয়েছে, আমি সেটা মনে করি। তো আসলে যে
যে কথাগুলোর মধ্যে দিয়েছিলাম, আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, আপনি এই কথাগুলোর মধ্যে ছিলাম আমরা। তো রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমরা যখন কথা বলি তখন আমার কাছে সবসময় মনে হয় যে কথাটা আমরা সবসময় বলতাম, হয়েছিল না কথা, আপনি শোনেন নাই, যে সংস্কার না হলে ইলেকশন না। হ্যাঁ, সেই সংস্কার কই গেল? মানে আমরা বিচার, হ্যাঁ সংস্কার বিচার না হলে, হ্যাঁ সেগুলো হতে হবে, গণভোট, কত কথা আমরা শুনেছি। সেই জায়গায় কি আমরা এখনো আছি? মানে সংস্কারটা নিয়েই যদি আমাদের কথা হতো, আমরা সবসময় বলেছি না যে সংস্কার চলমান প্রক্রিয়াটা চলতে হবে কিন্তু ইলেকশন দিতে হবে, তাহলে এই যে একটা সাবঅল্টার্নদের একটা নতুন থিসিস বের হয়ে গেল ওই সময়, যে আপনি নিজে সাবঅল্টার্ন কিন্তু আপনি আসলে সংস্কার প্রশ্নেও আপনি ক্ষমতার জায়গায় যেতে চান। যেমন এনসিপির অনেকেই আছে, আপনার এখানেই টকশোতে এনসিপির একজন, উনি আমাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন যে নারীন আপা মনে হয় আপনি এমপি হচ্ছেন না। তো আপনারা খুব ভালো করে জানেন যে আমি এই ফর্মও কিনি নাই এবং অনেক প্রস্তাব থাকাতে আমি এগুলোতে, আসলে এটা আমার ওয়ে না। কিন্তু যিনি এই প্রশ্নটি করেছিলেন আপনি দেখেছেন তার এমপি মানে ওই প্রার্থী হওয়ার জন্য কী ধরনের স্ট্রাগল উনি করেছেন ওই সময়। তো তার মানে হয়েছে কি যে আপনি যখন নিজে সাবঅল্টার্ন, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন, আপনার আশেপাশের সব কিছু কি আপনার মনে হয় যে উনিও কি আমার মতোই সাবঅল্টার্ন, নাকি উনি সত্যিকারই আসলে ক্ষমতার জায়গায় যেতে চান না? তার মানে চোখের চশমাটাকে একটু এমন করতে হবে যে যেটা যাতে একদিকে দৃষ্টি না যায়, মানে প্লাস মাইনাস দুইটা থাকাটাই চোখের চশমাতে খুব গুরুত্বপূর্ণ। নুসরাত তাবাসসুম, 2 মিনিট আপনি যদি বলেন যে অন্তর্বর্তী সরকারের যে দুর্নীতির অভিযোগগুলো এখন উঠছে এবং সংস্কার প্রস্তাব নিয়ে আপনাদের যে অবস্থানটা ছিল, এই বিষয়গুলো নিয়ে এনসিপি এখন নীরব কেন? না, এনসিপি নীরব না। সংস্কার নিয়ে আমরা এবারেও বাজেট বক্তব্যে কথা হয়েছে, ইন্টারিমের দুর্নীতি নিয়ে তো কথা বলছে। ইনফ্যাক্ট আমি অধিবেশন শুরুর আগে কয়েকটা মিটিং হয়েছিল, আমি সেগুলোতেও আমি সরকার দলীয় কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জানিয়েছে যে 4 মাস তো মাত্র বয়স, আপনারা না হয় আরও 2 মাস বিশ্রাম নেন, কিন্তু তারপরেও করে ইন্টারিমের এত। দেখুন, অভিযোগের সমস্যাটা হচ্ছে অভিযোগ তো অপ্রমাণিত বিষয়, তো যতজন অভিযোগ থাকে ততদিন এই কথা পাল্টাপাল্টি চলতে থাকে। যেহেতু দুর্নীতির অভিযোগ আছে সেহেতু এগুলোর তদন্ত করেন এবং একটা রিপোর্ট জনগণকে দেন। সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো ইন্টারিমের পিরিয়ডে অনেক দুর্নীতি হয়েছে। যদি অপ্রমাণিত হয় সেক্ষেত্রে অন্তত ওইটা ঠিক আছে, তাহলে অভিযোগ থেকে তারা দায় মুক্তি পেল। ডক্টর ইউনূস বাংলাদেশে অবস্থান করছেন, তার উপদেষ্টারাও অলমোস্ট সবাই দেশেই অবস্থান করছেন, আমি অন্তত পালাতে কাউকে দেখিনি। তো সেক্ষেত্রে তো বেশ হাতের কাছে না দুর্নীতির অভিযোগ শেষ করতে বলি লাইনটা, ওটা বলছিলাম যে হাতের কাছেই তো আছে আর কি। তো একটু এনে তদন্তটা করা যায় আর কি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা যেতে পারে। যে অভিযোগগুলো ছিল ধরে ধরে, আমি যেহেতু সবাই দেশেই উপস্থিত, তো আমার মনে হয় যে খুব বেশি সময় লাগবে না। আবার মন্ত্রণালয়গুলো সব সুন্দরভাবে চলছে, নথিপত্র আশা করি সব আছে উপস্থিত। তো একটা তদন্ত করা হোক এবং অভিযোগগুলো প্রমাণ অপ্রমাণ একটা কোনো দিকে যাক, কারণ আসলে অভিযোগ জিনিসটা এই ধরনের কনফিউশন তৈরি করে। এই যেমন আমাদের বিরুদ্ধেও, জামাতের বিরুদ্ধেও অনেক অভিযোগ আসে, যেমন একটু আগে আপা যেটা উল্লেখ করে দিলেন যে মৃত বাবা জীবিত হয়ে গিয়েছেন, তারপরে সেটা নিয়ে কোর্ট সংসদে আমাদের বিবৃতি হয়েছে, পয়েন্ট অফ অর্ডারে কথা হয়েছে, যিনি বলেছিলেন এই কথাটি তিনি সেটার ব্যাখ্যা দিয়েছেন, স্পিকার সেই বিষয়টিকে এক্সপাঞ্জ করেছেন। তারপরে একজন সংসদ সদস্য মানে সেন্সিবল পারসন তো নিশ্চয়ই না, অবশ্যই আমি মানে তাকে দায় মুক্তি দিচ্ছি না, আমি এটাই বলতে চাচ্ছি যে এরকম একটা আমাদের জাতীয় সংসদ হচ্ছে আমরা মহান জাতীয় সংসদ বলি, তো সেই জায়গায় যে এরকম একটা কথা উনি বললেন কিভাবে, এখন কিভাবে বললেন সেটার প্রশ্ন তো মানে এটা তো কিভাবে বললেন আগের উত্তর দেওয়া যায় না, উনি বলে ফেলার পরে কি কি করা যেতে পারে সেটার উত্তর দেওয়া যেতে পারে। এখন কি হইলে কি হইতে পারে তো তার তো উত্তর নেই। এখন উনি যেহেতু একটা কথা বলেছেন সেটার জন্য উনি সরি হয়েছেন, এখন ওটার জন্য কি হইতে পারে, ওটার জন্য এখন তাহলে শুধু এইটা না, উনি বলেছেন যে উনার জন্ম 80 সালে কিন্তু উনার বাবা মারা গেছে 71 সালে, এটা বলেছেন কথা। সেক্ষেত্রে তার যে 47 জন মুক্তিযোদ্ধা, তার যারা ভোটার, আমি মনে করি তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তারা স্থানীয়ভাবে তাকে ডাকতে পারে, তার কাছে এটা জবাব দিয়ে চাইতে পারে। আর কি হতে পারে, মানে বলে ফেলা কথা, এটার আর কি সমাধান হতে পারে? এখন সমাধান তাহলে আমার মনে হয় যে আমাদেরকে, আমি হয়তো সংসদে এটা আমি জিজ্ঞেস করবো যে স্পিকার সাহেব, আমাদের মাননীয় স্পিকার, আমাদের যে সমস্ত এই ধরনের বক্তব্য যেগুলো আপনি এক্সপাঞ্জ করে দেন, এক্সপাঞ্জ করে দেওয়ার পরেও
যেহেতু জিনিসটা এক্সপাঞ্জ হয় না, আর কিভাবে এটা সমাধান আচ্ছা, আমার করতে হাতে পারে? সময় নেই, আমি একটু দিবু ভাইয়ের কাছে আসতে চাই। দিবু ভাই 2 মিনিটে যদি আপনি বলেন যে আমাদের সংসদ কি আসলে ঠিকমতো চলছে, বিরোধী দলের ভূমিকা কি বিরোধী দল ঠিকমতো পালন করছে এই সংসদে? দেখেন, এখানে 68 জন জামাতের মধ্যে 64 জন নতুন, এবং এমন কিছু লোকজন উপস্থিত করছে, আমির হামজার মতন একটা লোক, কাকে ধন্যবাদ দিতে হয় সে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছে। বিষয়টা হচ্ছে টেলিযোগাযোগের মিনিস্ট্রি। হ্যাঁ, একটা বাজেটের অ্যামাউন্ট কত জানেন? হ্যাঁ, এই ধরনের এত এইটা আমি মনে করতাম যে জামাতে বোধহয় খুবই স্মার্ট লোকজন আছে এবং পরিবর্তন হয়েছে, তাদের প্রেজেন্টেশন হবে এবং অনেক পড়াশুনো করে। আমি দেখলাম যে একেবারে মানে খুবই খেই হারানো। সেখানে এনসিপির নাহিদ ইসলাম ভালো করছে, জামাতের ডাক্তার তাহের, এরকম হাতে গোনা কয়েকজন ছাড়া খুব বেশি, বরং আমি বলবো পুরো বিরোধী দলের দায়িত্বটা রুমিন ফারহানা খুব ভালোভাবে পালন করছে, খুব চমৎকারভাবে প্রেজেন্ট। এখনও কিন্তু সেই রুমিন ফারহানা, বিরোধী দল বলতে আমার কাছে রুমিন ফারহানাকে স্বতন্ত্র হলেও সেই মনে হয় যেন বিরোধী দল, এবং সে চমৎকারভাবে একদম টু দ্য পয়েন্ট কথা বলছে, ভালো লাগছে আর কি। এইরকম আমি কোনো মেধাবুদ্ধির এখনও আমি আর দেখি নাই সামনে, ওই জন্য আমি এখন চূড়ান্তভাবে করছি না। সামনের দিন আসুক, ভালো করলে অবশ্যই কেন ভালো বলবো না, এটা বলাই উচিত, না বলাটা। আচ্ছা, আমি একটু নারিয়ান আপনার কাছে আসি, আমার হাতে খুব সময়। আচ্ছা, আমি একটু একটা ছোট্ট করে বলি। আপনার হঠাৎ করে একটা তথ্য আসলো, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস ৭৯ জন নিয়ে সে আজারবাইজানে গেছিল। একটা চিন্তা করেন, এই সফর সঙ্গে প্রধানমন্ত্রী এত গুরুত্বপূর্ণ থাকার পরও ২৬ জন ছিল হচ্ছে তার মালয়েশিয়ায়, আর ২৭ জন ছিল চীনে, আর আজারবাইজানে গেছে। আপনি কি তদন্ত করবেন? ১৮ মাসের এই যে এই ৭৯ জনকে নিয়ে কেন গেল, এই রাষ্ট্রের এই ব্যয়টা কেন, এটার জবাব কি দেবে? আসলে এখান থেকেই শুরু করি। আসলে খুব সময় কম। হ্যাঁ, আসলে যেটা হয়েছে যে এই যে বললেন যে প্রধানমন্ত্রী এত কম মানুষ নিয়ে গেছে, অথবা বাজেট অধিবেশনের পরে খাওয়ায় নাই, এগুলো আসলে কারো চোখে পড়ে না। হ্যাঁ, কিন্তু ওই ঘুরে ফিরে মানে এই কথাগুলোই হয় প্রধানমন্ত্রী আসলে কি করেছেন। আসলে যে কথাটা আমি বলতে চাই যে এক্সপাঞ্জের কথা আসলো না, আমাদের একজন সাংসদ হিসেবে বোঝা উচিত যে কোনটা এক্সপাঞ্জ হয় আর কোনটা এক্সপাঞ্জ হয় না, এবং এক্সপাঞ্জ নিয়ে কথা বলা যায় না, এটাও ঠিক। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের সংসদে এটি এক্সপাঞ্জ করা উচিত হয় নাই। এক্সপাঞ্জ আপনি করতে পারেন কোনো ধরনের শব্দের ব্যবহারে কিছু হলে, কিন্তু যে নাকি একটা মিথ্যাচার করেছে, এটা আসলে বাংলাদেশের সংসদে রেকর্ডেড হিসেবে থাকা দরকার ছিল যে একজন সাংসদ এই ধরনের কথা বলেছে, এবং এটা একটা চরম মিথ্যা কথা। এখন আপনি একটা মিথ্যা বললেন সংসদে, কিন্তু আপনি যে স্পিকারের কাছে বললেন যে আমি অসুস্থ ছিলাম, মানে এই জিনিস যে অসুস্থ হলেও মানে আমার মনে হয় ডিমেনশিয়া ছাড়া কোনো মানুষ বাবা মা মরে গেছে না বেঁচে আছে এইটা ভুলে যায় না। সো আমি মনে করি যে এটা সংসদের ভুল হয়েছে। আমি জানি না এটা বলা ঠিক কিনা, কিন্তু আমি মনে করি না যে এটাকে এক্সপাঞ্জ করা উচিত, সেটা ইতিহাস হিসেবে থাকা দরকার ছিল। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে নুসরাত খুব বলছেন যে এটা কেন হলো বা কেন বলেছেন। আপনি এটার পেছনে রাজনীতি জানেন কেন হয়েছে? কারণ জামাতে ইসলামী এবং মুক্তিযুদ্ধ, এটা অলওয়েজই তারা মুক্তিযুদ্ধের প্রসঙ্গে অলওয়েজ শেখি, তো তারা তো চাবেই যে তার পরিবারে কতজন মুক্তিযোদ্ধা আছে এবং তারা কতটা বাংলাদেশের পক্ষে ছিল সেটা প্রমাণ করার মুক্তিযোদ্ধার লিস্ট দিয়েছে। আপনি যদি এটাকে মনে করেন যেটা জাস্ট একটা স্লিপ অফ টাং, আই এম সরি, তাহলে আপনি রাজনীতি বোঝেন নাই। তার মানে হচ্ছে তাদের একটা জোরালো মানে একটা প্রচেষ্টা অলওয়েজ তারা কত মুক্তিযোদ্ধা, তারা কত বাংলাদেশ চেয়েছে সেটা প্রমাণ করা। দীপু ভাইটির কথা বলেছেন, আমার মনে হয় আজকে মোটামুটি দীপু ভাইকে যা বলবে মানুষ যে ইসলামী ব্যাংক নামের কোনো কিছু উনি চান না, ইসলাম নামের আগে আজকে মানে এটা নিয়ে তো ধরেন দীপু ভাইয়ের উপর দিয়ে যাবে, কারণ এগুলো ভেরি সেন্সিটিভ। কিন্তু তার সাথে সাথে আমি এটা বলতে চাই, ইসলামী থাকলেই যে নিজের করে নিতে হবে, মানে যেমন আপনি বলেছিলেন না যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কাজী নজরুল ইসলামও ইসলাম নাম, ফখরুল ইসলামও ইসলাম না। হ্যাঁ, মানে ইসলাম আসলে অন্য জিনিস। সো ইসলাম নাম দেখলে আমি তো নাহরিন ইসলাম, আমি আবার খুব ভয় থাকি যে কখন আবার আমার মালিকানা নিয়ে কেউ প্রশ্ন তুলবে। তার মানে হচ্ছে ইসলামী ব্যাংক নাম থাকুক, কোনো অসুবিধা নেই। পৃথিবীর সব দেশেই কিন্তু ইসলামিক মানে ধর্মভিত্তিক রাজনীতি হয়, ধর্মভিত্তিক প্রতিষ্ঠান, হ্যাঁ প্রতিষ্ঠানে চলে। কিন্তু যদিও করেও থাকে তারপরও ইসলাম সার্বজনীন, ইসলাম শান্তির ধর্ম, সেটা মেনে রেখে ইসলামকে কুক্ষিগত করা যাবে না। ধন্যবাদ নুসরাত তাবাসসুম, মোস্তফা ফিরোজ, দীপু ভাই এবং নাহরিন ইসলাম খান, আপনার তিনজনকে ধন্যবাদ। এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।